হ্যালো এভরিওয়ান, আপকামিং এসএসসি জিডির জন্য তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। তো দেখো, প্রশ্নগুলো আমরা এক এক করে দেখতে থাকি। প্রথম প্রশ্ন, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের স্থান কততম? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 ভারতের স্থান হবে চতুর্থ। প্রথম কে আছে? প্রথম হচ্ছে আমেরিকা, ইউএসএ, দ্বিতীয় হচ্ছে রাশিয়া, আর তৃতীয় আছে চায়না বা চীন, আর চতুর্থ হচ্ছে আমাদের ভারতবর্ষ। কোয়েশ্চেন নাম্বার 2, নিচের সংস্থাগুলিকে তাদের সদর দপ্তরের সাথে মেলাতে বলছে। তো কি কি আছে? ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, কোল ইন্ডিয়া লিমিটেড, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, আর হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। তো দেখো, এখানে প্রথমত কোল ইন্ডিয়া লিমিটেড, কয়লা। তো কোল ইন্ডিয়া লিমিটেড কিন্তু আমাদের কলকাতাতে রয়েছে। ওকে, তারপরে দেখো ইলেকট্রনিক্স লিমিটেড। তো ভারতের মধ্যে ইলেকট্রনিক্সের সব থেকে গুরুত্বপূর্ণ স্থান সেটা হচ্ছে বেঙ্গালুরু, তাই তো? আমরা সিলিকন ভ্যালি বলছি ওটাকে। তো বেঙ্গালুরু মানেই হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রনিক্সে উন্নত। তাহলে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেঙ্গালুরু হয়ে যাবে। নেক্সট দেখো, ভারত হেভি ইলেকট্রিক্যালস হয়ে যাবে নিউ দিল্লি। আর যেটা আছে পেট্রোলিয়াম, সেটা হয়ে যাবে মুম্বাই। ঠিক আছে? আচ্ছা, আরেকবার একটু বলে দিচ্ছি আমি। তাহলে পেট্রোলিয়াম কী হবে? মুম্বাই হয়ে যাবে। এখানে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো, এই যে ভারত হেভি ইলেকট্রিক্যাল, সেটা হয়ে যাবে নিউ দিল্লি। ওকে, তার কোল ইন্ডিয়া হচ্ছে কলকাতা। কোল ইন্ডিয়া কোথায় হবে? কলকাতা হয়ে যাবে কোল ইন্ডিয়া। তারপর কি আছে? কোল ইন্ডিয়া কলকাতা। তারপর আছে পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। দেখো, পেট্রোলের দাম সব থেকে বেশি, তো আমাদের সব থেকে দামি যে শহর সেটা হচ্ছে মুম্বাই, মানে মুম্বাইটা হচ্ছে সব থেকে দামি বলতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। তো ইলেকট্রনিক্স মানেই কিন্তু বেঙ্গালুরু, সিলিকন ভ্যালি। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, এখানে বলছে যে কোন রাজ্য মায়ানমারের সাথে সীমানা ভাগ করে না? মায়ানমারের সাথে কার সীমানা নেই? মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড নাকি সিকিম? অবশ্যই অ্যান্সার হয়ে যাবে সিকিম। সিকিমের সাথে আমাদের চীনের সাথে বর্ডার আছে, এই নেপালের সাথে আছে, ভুটানের সাথে আছে, আর আমাদের তো ভারতবর্ষের মধ্যেই রয়েছে সেটা সিকিমটা। আর কি আছে দেখো, মায়ানমারের সাথে যদি আমরা বলি যে মায়ানমার, ধরো আমাদের একেবারে পূর্ব দিকে মায়ানমার যে রয়েছে, মায়ানমার দেশ, তার সাথে কোন কোন রাজ্যের বর্ডার আছে? প্রথমত অরুণাচল প্রদেশের আছে, তাছাড়া মিজোরাম, মণিপুর আছে, নাগাল্যান্ড। ঠিক আছে? মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ, এই চারটে রাজ্যের সাথে মায়ানমারের সীমানা রয়েছে, মনে রাখবে এটা। দয়ানন্দ সরস্বতী তিনি নিম্নলিখিত কোন সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন? তো স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। বাকিগুলো আমরা একটু দেখে নিই। দেখো, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ব্রাহ্ম সমাজের ক্ষেত্রে রাজা রামমোহন রায়। প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ। ঠিক আছে, আত্মারাম পাণ্ডুরঙ্গ। আর আছে চিন্ময়া মিশন হচ্ছে চিন্ময়ানন্দ সরস্বতী। তো নামের সাথে এটা ম্যাচিং আছে, অসুবিধা নেই। ওকে, নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 5, 2025 সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বলছে যে কোন দলটি সেরা মার্চিং কন্টিনজেন্ট পুরস্কার জিতেছে? বিএসএফ মার্চিং কন্টিনজেন্ট, নাকি সিআরপিএফ মার্চিং কন্টিনজেন্ট, দিল্লি পুলিশ মার্চিং কন্টিনজেন্ট, নাকি সিআরপিএফ? এটা দুবার দিয়ে দিয়েছে। অ্যান্সার হয়ে যাবে দিল্লি পুলিশ মার্চিং কন্টিনজেন্ট। ঠিক আছে? তো এই পুরস্কারটা সাধারণত মানে সেখানে সবথেকে বেস্ট পারফরমেন্স করেছে আর কি, তাদের নির্ভুলতা বা শৃঙ্খলা, চমৎকার অনুশীলন, এই সমস্ত দিক থেকে সেটাকে পুরস্কৃত করা হয়েছে। 6, আন্তর্জাতিক ক্ষেত্রে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? দেখো, জীববৈচিত্র্যের জন্য কোনটা স্বাক্ষরিত হয়? প্যারিস চুক্তি, কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, নাকি সিবিডি চুক্তি? তো এখানে দেখো যে অপশানগুলো আছে, এখানে আমাদের বলেছে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রথমত প্যারিস চুক্তিটা কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, অর্থাৎ
জলবায়ুর উপর ভিত্তি করে কিন্তু এই চুক্তিটা হয়েছিল। নেক্সট হচ্ছে কিয়োটো প্রকল্প, এই প্রোটোকল। কিয়োটো প্রোটোকলটা কিসের জন্য? এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, পৃথিবীর যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তো সেটাকে কমানোর জন্য, অর্থাৎ যে গ্রিন হাউস গ্যাসগুলো সেগুলোর প্রভাব কমানোর জন্য এই চুক্তিটা করা হয়েছিল। মন্ট্রিল প্রোটোকলটা কিসের সাথে যুক্ত? মন্ট্রিল প্রোটোকল হচ্ছে আমাদের যে পৃথিবীর যে ওজোন স্তর, সেই ওজোন স্তরটাকে যাতে সুরক্ষিত রাখা হয় তার জন্য মন্ট্রিল প্রোটোকলটা ওটার সাথেই যুক্ত আর কি, মানে ওজোন স্তরের সাথে যুক্ত বলতে পারো। পরেরটা কি আছে? সিবিডি চুক্তি। সিবিডি চুক্তি, তো এটাই হয়ে যাবে আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য হচ্ছে সিবিডি চুক্তি। এটা কি দেখো, কনজারভেশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, কনজারভেশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা জীববৈচিত্র্য সম্মেলন, এটা একটা আন্তর্জাতিক চুক্তি হয়েছিল। তো 1992 সালে রিও ডি জেনেরোতে বসুন্ধরা যে সম্মেলন হয়েছিল, বসুন্ধরা সম্মেলন, সেই বসুন্ধরা সম্মেলনে কিন্তু এই যে সিবিডি চুক্তি সেটা কিন্তু প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। ওকে, আশা করি ইনফরমেশানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যা যা বললাম। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 7, প্রবলেমস অফ দ্য ইস্ট বইটি কার রচনা? প্রবলেম অফ দ্য ইস্ট এই বইটা কার রচনা? লর্ড কার্জন, এম.এন. রায়, এস.এ. দাঙ্গে নাকি ভ্যালেন্টাইন চিরল? আচ্ছা, প্রবলেম অফ দ্য ইস্ট এটা হচ্ছে অপশান এ, লর্ড কার্জনের লেখা, লর্ড কার্জনের লেখা। দেখো এছাড়াও যে রাইটারগুলোর নাম দেওয়া আছে এদের গুরুত্বপূর্ণ বইগুলো আমরা একবার দেখে নিই। যেমন এম.এন. রায়, এম.এন. রায়ের লেখা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া ইন ট্রানজিশন, TRANSITION, ইন্ডিয়া ইন ট্রানজিশন। ওকে, তারপর আছে এস.এ. দাঙ্গে, এস.এ. দাঙ্গে তার লেখা হচ্ছে গান্ধী গান্ধী ভ্যাসেস লেনিন, গান্ধী ভ্যাসেস লেনিন, অর্থাৎ মহাত্মা গান্ধী ভ্যাসেস লেনিন। আর ভ্যালেন্টাইন চিরল এনার লেখা যে বইটা সেটা হচ্ছে ইন্ডিয়া আনরেস্ট, ইন্ডিয়া আনরেস্ট। ওকে, তাহলে এই গুরুত্বপূর্ণ বইগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, প্রত্যেকটাই মানে খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোন পাঞ্জাবি মুসলমান ব্যক্তি কেমব্রিজের ছাত্র ছিলেন এবং 1933 সালে পাকিস্তান শব্দটির উদ্ভাবন করেছিলেন? এই কোশ্চেনের অ্যান্সারটা অনেকেই ভুল করে থাকে যে পাকিস্তান শব্দের উদ্ভব কে করেছিলেন। অনেকে পরীক্ষায় মোহাম্মদ আলী জিন্নাহ করে দাও, কিন্তু পাকিস্তান প্রস্তাবের প্রথম উদ্ভব করেছিলেন চৌধুরী রহমত আলী। অ্যান্সার হবে চৌধুরী রহমত আলী, সঠিক অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন দেখো, MS ওয়ার্ড 365 এর প্রিন্ট প্রিভিউতে সুইচ করতে কোন শর্টকাট কিটা আমরা ব্যবহার করে থাকি? তো এর ক্ষেত্রে দেখো এটা অপশান ডি হবে, কন্ট্রোল অল্ট আর হচ্ছে আই, কন্ট্রোল অল্ট আই। ওকে, প্রিন্ট প্রিভিউ করতে আমরা ব্যবহার করে থাকি। 10 নম্বরে কি আছে? ট্যাসাইকার্ডিয়া হলো হৃৎপিণ্ডের এক অবস্থা যার বৈশিষ্ট্য হলো, তাহলে ট্যাসাইকার্ডিয়াটা কি? হৃদস্পন্দন স্বাভাবিকের থেকে কম হওয়া, হৃদস্পন্দন স্বাভাবিকের থেকে বেশি হওয়া, হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া নাকি হৃদযন্ত্রের পাম্পিং ক্ষমতা বন্ধ হয়ে যাওয়া? এটা অ্যান্সার হয়ে যাবে অপশান বি, হৃদস্পন্দন স্বাভাবিকের থেকে বেশি হওয়া। হৃদস্পন্দন যদি স্বাভাবিকের থেকে বেশি হয় তাকে আমরা বলছি ট্যাসাইকার্ডিয়া। পরের প্রশ্ন, ভারতের প্রথম CSIR মেগা ইনোভেশন কমপ্লেক্স কোথায় উদ্বোধন করা হয়? তো এটা হয়ে যাবে মুম্বাইতে, CSIR মেগা ইনোভেশন কমপ্লেক্স উদ্বোধন করা হয় মুম্বাইতে। পরের প্রশ্ন, নীরজ ঘেওয়ানের চলচ্চিত্র হোমবাউন্ড 98তম একাডেমি অ্যাওয়ার্ড অস্কার 2026 এ কোন বিভাগের জন্য সংক্ষিপ্ত তালিকার অন্তর্ভুক্ত হয়েছে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে নীরজ ঘেওয়ানের চলচ্চিত্র হোমবাউন্ড, ঠিক আছে, হোমবাউন্ড 98তম একাডেমি অ্যাওয়ার্ড, এটা হয়ে যাবে এই যে সিনেমাটা, এটা হচ্ছে সেরা আন্তর্জাতিক ফিচার্স ফিল্ম। ওকে, সেরা আন্তর্জাতিক ফিচার্স ফিল্ম। পরের প্রশ্ন কি আছে? নিম্নলিখিত কোনটি চাপের একক হতে পারে না? দেখো প্রথমত চাপ সমান আমরা কি জানি? চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল।
তো চাপের একক একটা হচ্ছে পাস্কাল, অবশ্যই চাপের একক পাস্কাল। আচ্ছা, আর বলের একক কি নিউটন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার এটাও কিন্তু আমাদের চাপের একক হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই দুটো চাপের একক হয়ে যাচ্ছে। এই নিউটন পার মিটার স্কোয়ার এটাকেই আমরা 1 পাস্কাল বলে থাকি, ঠিক আছে? 1 পাস্কাল বলে থাকি। গেল দুটো। এবার দেখো এটাকে আমরা আর কীভাবে প্রকাশ করতে পারি। যেমন বল সমান কি হয়? বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। বল সমান হয় ভর ইন্টু ত্বরণ। তো ভরকে আমরা যদি বলি কেজি, ভরের একক কি কেজি, আর ত্বরণ মানে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর দেখো তাহলে এটা হচ্ছে বলের একক লিখলাম, বাই ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। তাহলে এই যে সেকেন্ড স্কোয়ারটা মানে এটা নিচে আছে, অবশ্যই সেকেন্ড স্কোয়ারটা নিচে আছে। তাহলে এখানে দেখো মিটার কেটে গেলে একটা মিটার থাকলো, তার মানে কেজি পার মিটার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কেজি পার মিটার সেকেন্ড স্কোয়ার। অপশান বিও কিন্তু চাপের একক হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কোনটা চাপের একক নয়? সেটা হবে অপশান সি। ঠিক আছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 15। সম্প্রতি বলছে ওড়িশার চাঁদিপুর উপকূলে VSHORADS, তো এই যে ক্ষেপণাস্ত্রটা সেটা সফলভাবে পরীক্ষা করলো ডিআরডিও, টাটা, এসসিএল নাকি ইসরো? অ্যান্সার কী হবে এখানে? অ্যান্সার হবে ডিআরডিও। ঠিক আছে, ওড়িশার চাঁদিপুর উপকূলে VSHORADS ক্ষেপণাস্ত্র ডিআরডিও। চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এটার মানেটা কি? এটার মানেটা একটু বলে দিই তোমাদের। যেমন এটা হচ্ছে ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। ওকে, ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, এটা মনে রাখবে। নেক্সট, বেকিং সোডায় লেবুর রস ফেলার ফলে, বেকিং সোডার মধ্যে লেবুর রস দেওয়া হলো, তার ফলে কোন গ্যাস উৎপন্ন হওয়ার ফলে দ্রুত ফেনা তৈরি হয়? আর বেকিং সোডার মধ্যে যদি লেবুর রস দেওয়া হয় তাহলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। ওকে, অপশান সি হবে কার্বন ডাই অক্সাইড। এর মধ্যে কোন প্রাণী ব্লু টাং বা নীল জিভা রোগে সর্বাধিক আক্রান্ত হয়? তো ভেড়া, ঘোড়া, মাছ নাকি পাখি? তো কোনটা নীল জিভা রোগে আক্রান্ত হয়? এটা অ্যান্সার হয়ে যাবে ভেড়া। কেন হয়? কারণ ডাঁশ পোকা বলে এক ধরনের পোকা থাকে, বা যেটাকে আমরা বলি মিজও বলা হয় বা ডাঁশ পোকা বলা হয়, এর দ্বারা কিন্তু এই রোগটা সংক্রামিত হয়ে থাকে। ঠিক আছে, তো নীল জিভা হচ্ছে ভেড়া। সম্প্রতি কোন টেনিস খেলোয়াড় পুরুষদের সিঙ্গলস ফ্রেঞ্চ ওপেন 2025 শিরোপা জিতেছে? তো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা কে জিতেছে? এটা হয়ে যাবে অপশান সি। আচ্ছা, কার্লোস আলকারাজ। দেখো তোমাদের এখানে আমি যে টেনিস সম্পর্কে একটু বলে নিই। প্রথমত, এই যে টেনিসের 4টে টুর্নামেন্ট হয়, সেই 4টে টুর্নামেন্টকে একসাথে গ্র্যান্ড স্ল্যাম বলে। ঠিক আছে, 4টে যে টুর্নামেন্ট হয় সেগুলোকে গ্র্যান্ড স্ল্যাম বলে। এর মধ্যে কি কি আছে? প্রথমে যেটা হয় সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। দ্বিতীয়ত হয় ফ্রেঞ্চ ওপেন। ওকে, অস্ট্রেলিয়ান ওপেন, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। তৃতীয়ত হয় উইম্বলডন, আর চতুর্থত আছে ইউএস ওপেন। দেখো মানে একটা বছরে আর কি এই 4টে খেলা হয়, এই 4টেকে একসাথে, এই টেনিস খেলার 4টেকে একসাথে বলা হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম। এই যে অস্ট্রেলিয়ান ওপেন যেটা বললাম, অস্ট্রেলিয়ান ওপেনটা সাধারণত জানুয়ারিতে খেলা হয়। কোন মাসে খেলা হয়? জানুয়ারিতে খেলা হয়। আর এর যে খেলার যে মাঠটা থাকে সেটা হচ্ছে হার্ড কোর্ট, যে কোর্টটা থাকে হার্ড কোর্ট বলা হয়, হার্ড কোর্ট। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেঞ্চ ওপেন সেটা হচ্ছে মে জুন মাসে খেলা হয়, মে জুন মাসে। এটা কি মে জুন মাসে? এটা হচ্ছে ক্লে কোর্ট থাকে, ক্লে মানে মাটি আর কি, মাটির কোর্ট থাকে, ক্লে কোর্ট। তারপর বলছি যে উইম্বলডন আর কি যেটা বলি, তো জুন জুলাই মাসে, এটা হচ্ছে জুন জুলাই মাসে। তো এটা যে মাঠে খেলা হচ্ছে সেটা হচ্ছে গ্রাস কোর্ট, মানে ঘাস থাকে, এখানে ঘাস থাকে। ঠিক আছে, গ্রাস কোর্ট। তারপর হচ্ছে ইউএস ওপেন। তো ইউএস ওপেন যেটা হচ্ছে সেটা আগস্ট থেকে সেপ্টেম্বরে এটা কিন্তু খেলা হয়, আর এটাও কিন্তু হার্ড কোর্ট। ঠিক আছে, হার্ড কোর্ট। তাহলে প্রথমটা হার্ড কোর্ট, লাস্টেরটাও হার্ড কোর্ট,
আর আমাদের সেকেন্ড ডেটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, সেটা হচ্ছে ক্লে কোর্ট। আর উইলিমডন সেটা হচ্ছে তোমার গ্রাস কোর্ট, ঠিক আছে, গ্রাস কোর্ট। এটা মনে রাখবে, আর কোন মাসে সেটাও তোমরা মনে রাখবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। 19, পেন্টিয়াম নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? হার্ড ডিস্ক, মাউস, ডিভিডি নাকি মাইক্রো প্রসেসর? পেন্টিয়াম এটা হচ্ছে একটা মাইক্রো প্রসেসর। পেন্টিয়ামটা হচ্ছে একটা মাইক্রো প্রসেসর, ওকে, মাইক্রো প্রসেসর। 2011 সালের জনগণনা অনুসারে সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? জনঘনত্ব সবচেয়ে কম কোন রাজ্যে? এটা প্রায় প্রত্যেকে জানো আশা করি, অরুণাচল প্রদেশ, তাই তো। পার বর্গ কিলোমিটারে 17 জন, পার বর্গ কিলোমিটারে হচ্ছে 17 জন। আর সবথেকে জনঘনত্বপূর্ণ রাজ্য কি? সেটা হচ্ছে বিহার। সবথেকে বেশি জনঘনত্ব বিহার, এবং বিহারের হচ্ছে 1102 জন পার বর্গ কিলোমিটারে। তোমরা কমেন্ট করবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জনঘনত্ব কত ছিল পার বর্গ কিলোমিটারে, ওয়েস্ট বেঙ্গলের জনঘনত্ব কত ছিল এবং কততম জনঘনত্ব। চলো আজকের জন্য এখানেই থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।